সুপ্রভাত বন্ধুরা, আজ 2রা জুলাই বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান ও পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। জুন মাসের লড়াইয়ে ইউক্রেনের অন্তত 38,000-এর বেশি সেনা নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে দাবি করল রাশিয়া। বুধবার যুদ্ধের 1590তম দিনে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, নিহতদের মধ্যে ইউক্রেন সশস্ত্র বাহিনীর পাশাপাশি বিভিন্ন বিদেশি সংস্থার ভাড়াটে যোদ্ধারাও রয়েছেন। রুশ সামরিক বিশ্লেষক আন্দ্রেই মারাচকও বলেন, জুন মাসে রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্তত 38,325 জন যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। তাদের মধ্যে ইউক্রেনীয় সেনার সদস্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা রয়েছে। এই সংখ্যা মে মাসে হতাহতের তুলনায় 7,180 জন বেশি। ভ্লাদিমির জেলেনস্কির বাহিনীতে হতাহতের সংখ্যা বৃদ্ধির কারণ জানাতে গিয়ে আন্দ্রেই বলেন, ইউক্রেনীয় সেনায় পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং মাত্র কয়েক সপ্তাহের প্রশিক্ষণ শেষে দ্রুত সেনাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর কারণেই হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। কাতারে প্রতিনিধি পাঠিয়েও বৈঠকে বসল না ইরান। উল্টে হুঁশিয়ারি দিল, শর্ত পূরণ না হলে আলোচনা নয়। দ্বিতীয় দফার শান্তি বৈঠক কবে হবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা হয়নি। তার মধ্যেই আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে রাখল ইরান। সে দেশের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাগ জানিয়েছেন, আমেরিকা যদি সমঝোতাপত্র মেনে না চলে তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত। এও জানান, ওয়াশিংটন যদি প্রতিশ্রুতি রক্ষার্থে ব্যর্থ হয় তবে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা এগোবে না। এক সাক্ষাৎকারে বাঘেরের অভিযোগ, আমেরিকা বারবার সমঝোতা সূত্র লঙ্ঘন করছে। পারস্য উপসাগরে মার্কিন হামলার উদাহরণ দিয়ে তিনি বলেন, আমরা অবশ্যই জবাব দেব। তিনি আরও জানান, আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান আলোচনা শুধু একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো নয়, বরং আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে সমঝোতার 14 দফা শর্তের কথা। যুদ্ধ বন্ধ করা নিয়ে আমেরিকা ইরানের আলোচনার মধ্যে হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, প্রয়োজন মনে করলে আবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি যতদিন ক্ষমতায় আছি ততদিন ইরানকে পারমাণবিক কর্মসূচি চালু রাখতে দেব না। চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, অস্তিত্বের সংকটে প্রতিরোধ করবেনই তিনি। ইসরায়েল আগে দুবার ইরানে ঢুকেছে, আবার একই পদক্ষেপ করতে পিছপা হবে না ইসরায়েলি বাহিনী। তার কথায়, ধ্বংসের হাত থেকে বাঁচতে আমরা দুবার ইরানে প্রবেশ করেছি, প্রয়োজনে তৃতীয়বারও করব। যতদিন আমি প্রধানমন্ত্রী থাকব ততদিন ইরানের হাতে কোনো পরমাণু অস্ত্র থাকবে না। 2025 সালের জানুয়ারি মাসে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হন এই রিপাবলিকান নেতা। গত এক বছরে তাঁর আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, একটি নতুন নথিতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এক বছরে ট্রাম্পের আয় 220 কোটি মার্কিন ডলার। অধিকাংশই এসেছে ক্রিপ্টোকারেন্সি থেকে। ওই নথি অনুযায়ী এক বছরে ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে লাভ হয়েছে 140 কোটি ডলারের বেশি। শুধু ক্রিপ্টোকারেন্সি নয়, ট্রাম্প আরও নানান ব্যবসার সঙ্গে যুক্ত। রিয়েল এস্টেট ব্যবসা থেকেও মন্দ লাভ হয় না মার্কিন প্রেসিডেন্টের। সব মিলিয়ে 2024 সালে, অর্থাৎ প্রেসিডেন্ট হবার আগে ট্রাম্প তার পারিবারিক ব্যবসা থেকে যা লাভ করেছিলেন তার থেকে কয়েক গুণ বেড়েছে 2025 সালে। নথি অনুযায়ী 2024 সালে ট্রাম্পের আয় ছিল 62 কোটি ডলারের কিছুটা বেশি। পাকিস্তানে প্রত্যাঘাত শুরু করল আফগানিস্তান। তালিবান সরকারের দাবি, তারা পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে। তাদের নিশানায় সন্ত্রাসবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের ঘাঁটি। তালিবান বাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানে যেখানে যেখানে আইএসের সহযোগী গোষ্ঠী ইসলামিক স্টেট খোরসানের ঘাঁটি ছিল সেখানে ধারাবাহিকভাবে আকাশপথে হামলা চালানো হয়েছে। যদিও এই হামলা নিয়ে পাকিস্তান এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজ সংবাদ মাধ্যমে বিবৃতি প্রকাশ করে এই হামলার কথা জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলা ন্যায্য। আফগানিস্তানের ভূখণ্ডে ঢুকে পাকিস্তান যেভাবে হামলা চালিয়ে সাধারণ মানুষকে মেরেছে তার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করতে এই ঘাঁটিগুলি বেছে নেওয়া হয়েছে। মূলত পাকিস্তানের বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় হামলা চালানো হয়েছে বলে দাবি। আসছি দেশের খবরে।
অযোধ্যার রাম মন্দিরে কোটি কোটি টাকার অনুদান চুরির কেলেঙ্কারি তদন্তে এবার আরও এক বিস্ফোরক মোড় এসেছে। যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। তদন্তের মূল আলো এখন গিয়ে পড়েছে রাম মন্দির ট্রাস্টের প্রাক্তন সদস্য তথা ট্রাস্টি অনিল মিশ্রের ওপর। ধৃতদের মুখ থেকেই চুরির নেপথ্যে থাকা অন্যতম মূল পাণ্ডা হিসেবে অনিল মিশ্রের নাম উঠে এসেছে। জানা গিয়েছে, রাম মন্দিরে কর্মরত অধিকাংশ কর্মী আসলে অনিল মিশ্রের ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। নথিপত্র অনুযায়ী অন্তত 125 জন কর্মীকে নিজের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে মন্দিরের বিভিন্ন পদে বসিয়েছিলেন এই মিশ্র, যাদের মধ্যে বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় রয়েছেন। অভিযোগ উঠেছে, এই 125 জনকে চাকরি দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা কমিশন হিসেবে পকেটে পুরেছিলেন প্রাক্তন এই ট্রাস্টি। বাজারে আগুন দাম। এর মধ্যেও বুধবার শ্রীরামজি প্রকল্পের মজুরি নিয়ে কেন্দ্রের প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বস্তি মেলার আশা নেই গ্রামের গরিবদের। মজুরির হার দেখে অর্থনীতিবিদরা বলেছেন, মুদ্রাস্ফীতির নিরিখে শ্রমিকদের প্রকৃত আয় বৃদ্ধির কোনো আশা নেই। গত 2 বছর রেগার মজুরি বাড়ায়নি মোদী সরকার। রেগা বাতিল করে শ্রীরামজি প্রকল্প চালু হওয়ার সময় মজুরি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। বুধবার থেকে দেশ জুড়ে এই প্রকল্প চালু করে দেওয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক শ্রীরামজির 2026-27 অর্থবর্ষে রাজ্যভিত্তিক দৈনিক মজুরির হার ঘোষণা করেছে। দৈনিক মজুরি স্থির হয়েছে 300 টাকা থেকে 409 টাকার মধ্যে। অধিকাংশ রাজ্যে মোট 2.25% হারে মজুরি বেড়েছে। ককরোচ বিক্ষোভ নাকি ভাইরাস সংক্রমণ, বিজেপি সভাপতির কুকথায় নিন্দার ঝড়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্যে রাজ্যে শুরু হয়েছে এসএফআইয়ের নেতৃত্বে বিক্ষোভ। মোদী শিক্ষামন্ত্রী আগেই সন্ত্রাসবাদীদের বি টিম বলে কটাক্ষ করেছিলেন ককরোচ জনতা পার্টিকে। এবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত তরুণদের ভাইরাস সংক্রমণ বলে কুৎসিত আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নবীন। মঙ্গলবার রাতে তেলেঙ্গানার এক সভায় নবীনের এই কুমন্তব্য ইতিমধ্যে দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও দীর্ঘমেয়াদী শান্তির পক্ষে সওয়াল করে মোদী ও শাহবাজ শরীফকে চিঠি লিখেছেন দুই দেশের শতাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সামাজিক সংগঠন সেন্টার ফর পিস অ্যান্ড প্রসেসের চেয়ারম্যান ওপি শাহ এই উদ্যোগ নিয়েছেন। চিঠিতে 61 জন ভারতীয় এবং 56 জন পাকিস্তানি স্বাক্ষর করেন। ভারতীয়দের মধ্যে রয়েছেন সিপিআইএম এর নেতা ইউসুফ তারিগামি, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার, আরজেডি নেতা মানজ ঝা প্রমুখ। পাকিস্তানিদের মধ্যে রয়েছেন সেদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি, অবসরপ্রাপ্ত কূটনীতিক আশরাফ জাহাঙ্গীর কাজী, শামসের আহমেদ খান, শিল্পী বিনা সারোয়ার, সাংসদ ইসফানাইয়ার ভান্ডারা, বিজ্ঞানী পারভেজ ইভারো প্রমুখ। ফের প্রস্তুতি সংবিধান সংশোধনের। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্র বা রাজ্যের মন্ত্রীরা যদি 5 বছরের বেশি কারাদণ্ড হতে পারে এমন অপরাধে গ্রেপ্তার হয়ে টানা 30 দিন আটক থাকেন, তাহলে 31তম দিনে তাদের পদ চলে যাওয়ার ব্যবস্থা করা হবে এই সংশোধনীতে। গৃহস্থালী নয়, দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে। 7 পাক না ঘুরলে নাকি বিয়ে অবৈধ। গুজরাট আদালতের এমন রায়ে তৈরি হয়েছে বিস্ময়। বছরের পর বছর আটকে রাখা মানবাধিকার লঙ্ঘন। তিরুচিরাপল্লীর বিদেশি বিশেষ শিবিরে বন্দীদের দুর্দশা সংক্রান্ত একটি মামলায় এমন পর্যবেক্ষণ জানালো আদালত। এখন রাজ্যের খবর। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা বহনকারী পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 25 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার এমনটাই জানিয়েছেন এক আধিকারিক। তারা জানিয়েছেন যে তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ওই এলাকায় বুধবার পর্যন্ত জল ছড়ানোর কাজ চলেছে। মঙ্গলবার ভোরের দিকে আগুন লাগার ঘটনায় 2 জন নিহত এবং আরও 20 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আগুন যাতে পুনরায় ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জেলাশাসক নিরঞ্জন কুমার ও পুলিশ সুপার অংশুমান সাহা ঘটনাস্থল পরিদর্শনে যান। পাশাপাশি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনই স্বাভাবিক হচ্ছে না হলদিয়া পাঁশকুড়া রেল চলাচল। রেল লাইন ও ওভারহেড তারের ব্যাপক ক্ষতি হওয়ায় তা মেরামত করার কাজ চলছে। কী কারণে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জেলা প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে। এদিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন সিআইটিইউ নেতা পরিতোষ পট্টনায়ক। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।
ঝাড়গ্রাম জেলা নয়াগ্রাম বিডিও দপ্তরে আইসিডিএস কর্মী সমিতির বিক্ষোভ ও ডেপুটেশন। গত 5 বছর ধরে নিজেদের ফোনে পোষণ অ্যাপের কাজ করতে হচ্ছে নিজেদের খরচে, এমনকি রিচার্জ বাবদ সরকার যে টাকা দেওয়ার কথা বলেছিল তাও দেওয়া হয়নি। এবার আবার সরকারি প্রকল্পের কাজে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট অর্থাৎ এডিএম অ্যাপ ইনস্টল করার নির্দেশ, নইলে চাকরি থেকে বাতিল করার হুমকি। এই ঘটনাকে ধিক্কার জানিয়ে এবং এই নির্দেশ প্রত্যাহার সহ একাধিক সমস্যার সমাধানের দাবিতে আইসিডিএস কর্মীদের তুমুল বিক্ষোভ হয় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিডিও দপ্তরের সামনে প্রকল্প আধিকারিক দপ্তরে। পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির ডাকে নয়াগ্রাম মিছিলে সহকারে বিক্ষোভ সহ ডেপুটেশন কর্মসূচি হয় বুধবার। ফেসবুকে বিভিন্ন ধর্ম সম্পর্কে সমালোচনা করে পোস্ট, আপত্তিকর মন্তব্য সন্ন্যাসীদের বিরুদ্ধেও। এমন প্রার্থীকে কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ করতে আপত্তি জানিয়েছিল রামকৃষ্ণ মিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ওই প্রার্থী। হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ তাকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেও বুধবার সেই নির্দেশ বাতিল করে দিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। বেঞ্চের মতে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলেই কোনো প্রতিষ্ঠান এমন প্রার্থীকে চাকরি দিতে বাধ্য নয়। নিজের প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার অধিকার কলেজ কর্তৃপক্ষের রয়েছে। উল্লেখ্য, কলেজ সার্ভিস কমিশনের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইংরেজির সহকারী অধ্যাপক হিসেবে নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে নিয়োগের সুপারিশপত্র পেয়েছিলেন মামলাকারী তমাল দাশগুপ্ত। নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেখানেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে বাইরে উপস্থিত একদল বিক্ষোভকারী তার বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতে থাকে বলেও দাবি করেন তৃণমূল সাংসদ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। বুধবার পুরুলিয়া থেকে বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্তত 100 কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতদের নামে হস্তান্তরিত করার অভিযোগ রয়েছে। স্বল্প পরিকাঠামোয় জটিল অস্ত্রোপচারে রীতিমতো অসাধ্য সাধন করলেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম বিভাগের চিকিৎসকেরা। হেপাটাইটিস বি পজিটিভ রোগীর চর্ম ক্যান্সারের টিউমার কেটে বাদ দেয় ওই বিভাগ। ডাক্তারি পরিভাষায় ওই চর্ম ক্যান্সারের নাম বাসেল সেল কার্সিনোমা। বিজ্ঞান ও পরিবেশ সংবাদ। ইউরোপ জুড়ে সাম্প্রতিক তাপপ্রবাহের ভয়াবহ প্রভাব পড়েছে স্পেনে। গত 1 মাসে সে দেশে 1000-এর বেশি মানুষ মারা গিয়েছেন। বুধবার স্পেন সরকারের পক্ষ থেকে বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। স্পেনের স্বাস্থ্য দপ্তরের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, জুন মাসে অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে মারা গিয়েছেন 1028 জন। এর আগে এমন মৃত্যু মিছিল দেখা গিয়েছিল শুধু 2017 সালের জুন মাসে। সে খেলার খবর। উইম্বলডনে জিতলেন 2 শীর্ষ বাছাই সিনার সাবালাঙ্কা। তৃতীয় রাউন্ডে অন্য বাছাইয়েরাও। প্রথম রাউন্ডে 5 সেট লড়াই করতে হয়েছিল ইয়ানিক সিনারকে। দ্বিতীয় রাউন্ডে চেনা মেজাজে দেখা গেল ইটালির খেলোয়াড়কে। তুলনায় সহজ জয় পেলেন আরিনা সাবালাঙ্কা। ফুটবল বিশ্বকাপ 2026। বর্তমানে বিশ্বকাপের নকআউট পর্ব বা রাউন্ড অফ 32-এর খেলা চলছে। বেলজিয়াম 85 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তে পেনাল্টি গোলে সেনেগালকে হারিয়ে নাটকীয়ভাবে শেষ 16তে জায়গা করে নিয়েছে। মেক্সিকো 2-0 গোলে ইকুয়েডরকে হারিয়ে নকআউট পর্বের পরবর্তী ধাপে উত্তীর্ণ হয়েছে। হ্যারি কেনের জোড়া গোলে ইংল্যান্ডের 2-1 ব্যবধানে ডিআর কঙ্গোকে পরাজিত করেছে। ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে এবং ব্রাজিল 2-1 গোলে জাপানকে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।